দুদিন আগে যে তাদের কর্মী সম্মেলন হলো, সর্বভারতীয় কর্মী সম্মেলনে বললেন যে 214টি 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল, এবার টার্গেট হচ্ছে সেইটাকে অতিক্রম করে 215টা। তাহলে কি 215 একটা বেশি টার্গেট রেখেছে, সেটা কি ভাঙড়ে আইএসএফ একমাত্র আছে তাকে টার্গেট, বিজেপিকে বাদ দিয়ে? কি বলবেন? দেখুন, কেন আইএসএফ কে টার্গেট করবে না এটা ভাবতে হবে আপনাদেরকে। আইএসএফ এসে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে চিৎকার করছে। একজন বিধায়ক যেভাবে এই 4 বছর বিভিন্ন বাধা বিপত্তিকে উপেক্ষা করে, লোভ, লালসা, মিথ্যা মামলা সবকে উপেক্ষা করে, জেল উপেক্ষা করে যেভাবে লড়ে যাচ্ছে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, স্বাভাবিকভাবে ওরা চিন্তিত। সেই জন্য আইএসএফ ওরা টার্গেট করছে। আর ভাঙড়কে টার্গেট করার একটা অন্যতম কারণ হচ্ছে ভাঙড়ে ওরা এয়ারপোর্টের ওদের একটা অভিশন দিয়ে আছে। আমি এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়ে আমি মামলা বিধানসভায় এই ধরনের একটা প্রশ্ন আমি রেখেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, আমার প্রশ্ন এখনো পর্যন্ত বিধানসভা আসেনি। সেখানে এয়ারপোর্ট করব কি না, জমি দেবো না, এই কথা কিছুই বলেনি। ওদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে ভাঙড়কে নিয়ে। তার ফলে আমাকে হারাবার জন্য ওরা উঠে পড়ে লাগবে। তো আর আমি মানুষের জন্য কথা বলি, দলিত আদিবাসী মুসলমানের কথা বলি, ফেক এসটি এসসি সার্টিফিকেটের নিয়ে বিধানসভায় সোচ্চার হচ্ছি। ওবিসি নামে মুসলমানদেরকে যেভাবে পেরেশানি করা হচ্ছে, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য ওবিসি মামলা, ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হলো, এর কথা বলছি। রমজান মাস আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে, রোজা শুরু হবে। তো ফলের দাম এই সময় দ্বিগুণ হয়ে যায়, এই বিষয়ে ওখানে চর্চা করছি, দাম কমাতে হবে। আবাস যোজনা নিয়ে কথা বলছি, যে দুর্নীতি হচ্ছে, সমস্ত বিষয়টা তুলে ধরছি। ফলে ওদের একটা সমস্যা হয়ে যাচ্ছে, কেননা বিজেপি তৃণমূল একটা মিলেমিশে, একটা শাসক বিরোধী, প্রধান বিরোধী আর শাসকদের একটা মিলেমিশে চলছে। তার বাইরে আমি দাঁড়িয়ে যেভাবে মানুষের কথা বলছি, ওরা চাপে পড়ছে, সেই জন্য হয়তো টার্গেট করছে। তবে এই টার্গেট করে কিছু লাভ হবে না। দেখা যাচ্ছে যে তৃণমূলের রাজ্যের নতুন কোর কমিটি তৈরি, সেই কোর কমিটি 36 জনের একটা কোর কমিটি, সেখানে মাত্র 3 জন মুসলিম। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের ভোটের উপরেই তাদের সরকার বেঁচে রয়েছে, অথচ নেতৃত্বের ক্ষেত্রে মুসলমানরা মাত্র 3 জন। এটা মুসলিম সমাজ কবে বুঝবে? মুসলিমদেরকে নেতা হিসাবে মানতে চায় না, মুসলমানদেরকে লাঠিয়াল হিসাবে, ভোট ব্যাংক হিসাবে রাখতে চাই। নেতা হয়ে উঠলেই ওদের অসুবিধা হয়ে যাবে। হিসাব যদি 30% মুসলিম ধরে, আমি 2011 সেন্সাসে 27%, কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভা একদিন বলেছিল 30 to 33%। আমি 30% যদি ধরি হিসাবে, কিন্তু 33 জনের মধ্যে 9 কম করে 9টা মুসলিম হওয়া দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে ধর্মীয় মুসলিম নাম হিসাবে মাত্র 3 জন পাওয়া গেছে। তবে 3 জন আর 30 জন মুসলমান দিয়ে কাজ হবে, এটাও আমি বিশ্বাসী নয়। প্রকৃত যারা কাজ করে তাদেরকে কি দেওয়া হচ্ছে, এটা আমি আর প্রশ্নমান থেকে যাচ্ছে। মুসলিম সমাজে অনেকে বলছেন যে আরএসএসকে খুশি করতেই কি মুসলিমদের সে একাধিক পদক্ষেপ নিয়েছে মমতা ব্যানার্জি। এনকাউন্টার করে মারলো সাজ্জাক আলী, ওই এনকাউন্টারটা পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। আমি তো বলেছি ওটা বিচার বিভাগে তদন্ত হলে ধরা যাবে, ওটাকে প্ল্যান মাফিক মারা হয়েছে আরএসএসকে খুশি করার জন্য। আরএসএসকে খুশি করার জন্য একাধিক প্রকল্প নিচ্ছে মমতা ব্যানার্জি। আপনি এটা ওদের একটা পাঠ হতে পারে। শওকত মোল্লাকে ভাঙড়ের অবজারভার করা হলো 2023 পঞ্চায়েতের সময় থেকে, কিন্তু দেখা গেল কোর কমিটিতে সেই শওকত মোল্লার ঠাঁই নেই। শওকত মোল্লা সাহেব হিসেবে চান্স পাবে কেন? শওকত মোল্লা সাহেব বোমবাজির সার্টিফিকেট দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নোটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট দিয়েছে। সুতরাং ওনাকে বোম মারামারি, বুথ দখল করা, নওশাদকে হারানোর জন্য যত অপচেষ্টা করা, এইসব ওকে করবে। কোর কমিটিতে এত বড় জায়গায় উনি সব চান্স পায়, তাহলে লিডার হয়ে যাবে। শওকত মোল্লাকে তো লাঠিয়াল বোম মারার জন্য কাজে লাগাতে চাইছে। আমরা দেখেছি যে 21শে বিধানসভায় আপনি জিতেছেন ভাঙড় থেকে, তারপর থেকে তৃণমূল কিন্তু ভাঙড়কে টার্গেট করেছে। পঞ্চায়েত ভোটে আপনাদের যথেষ্ট জনমত থাকলেও ভোট করতে দেয়নি ঠিকমতো, আর করলেও গণনা কেন্দ্রে মারে দিয়েছে। লোকসভাতে সেরকমই করেছে। এই সামনে 26শে বিধানসভা, আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে? নিশ্চিতভাবে আছে কিছু। বিগত দিনে যেগুলো বিপর্যয় হয়েছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে। দেখুন, যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয়, সেটাকে নিয়ে আগামী পথে যেগুলো জায়গা গ্যাপগুলো সেগুলো পূরণ করতে হবে। বলে যে খেতে না করতে পারলে খামারে ফরিয়ে দেবো, এবার ক্ষেত খামার দুটি আমাদেরকে পাহাড়ে দিতে হবে। তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে 26শে আইএসএফকে ভোট করতে দেবো। সময় কথা বলবে কে কাকে ভোট করতে দিচ্ছে না, বাকি গণতন্ত্রকে আটকাতে আসছে, গণতন্ত্রকে ধ্বংস করতে আসলে কীভাবে জবাব দিতে হবে গণতন্ত্রের পক্ষে, সেটা আমরা ভালো জানি। 26শে 21শে পঞ্চায়েত ভোট কত 24 হয়েছে তো? আমরা দেখেছিলাম ক্যানিং টু জীবনতলা, আদার্স বিভিন্ন জায়গার গাড়ি এসে বিজয়গঞ্জ বাজারে পুড়েছিল, গাড়িগুলো আমরা দেখেছি।
এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল, তারা বিভিন্ন জায়গার লোকের নাম বলেছে বিভিন্ন জায়গায়। যদি 26-এ বিধানসভা যদি এরকম কিছু হয়, আপনি কীভাবে আটকাবেন সেটাকে? দেখো কীভাবে আটকাবো সবটা তো বলা যায় না। একটা কথা বলবে, জীবনতলার গাড়ি, পোড়া গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম। পাবলিক ধরে কী করেছিল পাবলিকই জানে, কে পুড়িয়েছিল। তো আমাকে সিআইডি এখানে এই কটা মামলা হয়েছে, আমাকে ডেকেছিল। আমি গিয়ে বলেছিলাম এই গাড়ির মালিকগুলোকে জিজ্ঞাসা করুন তো, কে জিজ্ঞাসাবাদ করুন এদেরকে, কে ভাড়া করে নিয়ে এসেছে। দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। এবারও যদি কেউ বাইরে থেকে আসতে চায়, এই গাড়ির হালতগুলো দেখুন। এই যে গাড়িগুলো কি আরাবুল ইসলামই ভাড়া করে নিয়ে এসেছিল? আরাবুল ইসলাম, শওকত ইসলামদের নেতৃত্বে এসেছিল সব এগুলো। মমতা ব্যানার্জি বলছেন যে বাইরে হরিয়ানা, পাঞ্জাব এবং বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভোটার সেজে আছে। এটা রোকার দায়িত্ব তো মমতা ব্যানার্জির। সিআই অবশ্যই দেখবে, কিন্তু এটার জন্য বুথ লেভেল অফিসার বিএলও নিয়োগ হয়, আর বুথ লেভেল এজেন্ট হচ্ছে যারা আমরা পার্টি থেকে দিই। কিন্তু আমরা যে বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম, আমাদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, ধমকেছে যে তোমরা এইসব নিয়োগ করলে তোমাদের ঘর পার ভেঙে তুমি হ্যান করবো ত্যান করবো। আমাদেরকে দিতে দেয়নি। তৃণমূলের বুথ লেভেল অফিসার এজেন্ট ছিল, আর অফিসারগুলো সব রাজ্য সরকারের, এগুলো যেগুলো নামটা মুখে হ্যান করে, তাহলে ওরাই সব জানেন কে ঢুকেছে, কে বাদ করেছে, সব ওরা জানে। কিন্তু এটা দেখে বিজেপির ভয় দেখাচ্ছে। ওরা সব সময় 2026 আসছে, হিন্দু মুসলমান আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করতে যাবে, বিজেপি এসে যাবে, হ্যান করবে, তান করবে, ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা নেবে। এবার মুসলমানরা যদি 2021-এর মতো আবার ভুল করে, তাহলে আবার পস্তাবে। কি পরিকল্পনা নিচ্ছে না? আমি একটা সবই সরাসরি বলছি, মুসলমান শুধু নয়, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষের কথা আমি বলছি যে 2026 আসছে, বলার মতো 20-30টা লোক আপনাদেরকে ভিতরে দিতে হবে। বিজেপি আসছে, বিজেপি যাচ্ছে, বিজেপি ধ্বংস হচ্ছে, তৃণমূল বাঁচছে, তৃণমূল মানে ডুবেছে, ওসব বিবেচনা করার সময় নাই। 30টা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে, যারা দাঁড়িয়ে ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে, ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে, জলজমি জঙ্গলের পক্ষে কথা বলবে, ওয়াকফ সম্পত্তি রক্ষার কথা বলবে, মুসলমান, দলিত, আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে। এই ধরনের মানুষ পৌঁছাতে হবে। গতকাল কলকাতা হাইকোর্টে একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আক্রান্ত হয়েছে, বিষয়টা নিয়ে আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক, এটা জানাচ্ছি। তার সাথে সাথে একটা কথা বলে দিতে চাই, এই ধরনের আক্রমণ সাংবাদিকদের উপরে নতুন নয়, দীর্ঘদিন হয়ে আসছে। 2024 সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখলে দেখা যাবে 180টি দেশের মধ্যে আমাদের দেশের অবস্থা 159, 59 র্যাঙ্ক। মানে ক্রমশ আমরা পিছিয়ে যাচ্ছি, সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ এত করছি আমরা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। 23-এ পঞ্চায়েতে এবং 24-এর লোকসভায় যত অপ্রীতিকর ঘটনা ভাঙড়ে ঘটেছে, সেগুলোর দায় কিন্তু সবাই শাসক দল আরাবুল ইসলামের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং আরাবুল ইসলামের গায়ে চাপালে, আরাবুল ইসলাম সাহেব একটা প্ল্যাটফর্ম দিয়েছিল, আর শওকত মোল্লা সাহেব ওখান থেকে গুলো করেছিল। এর নাটের গুলো হচ্ছে শওকত মোল্লা সাহেব। তাহলে তার উপরে যদি ওঠেন, শওকত মোল্লাকে এখানে যারা ওই দায়িত্ব দিয়েছে, এক প্রকার হিংসা করতেই পাঠিয়েছে। যে বোমবাদিস তাকে দায়িত্ব দিয়ে পাঠালে সে নিশ্চিতভাবে এখানে গোলাপ ফুল ভাঙড়ে দেবে না, এটা আমরা প্রত্যেকে বুঝ জানি। ভাঙড়ের শান্ত মানুষকে অশান্তের আগুনে নতুন করে ঠেলে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি দল, তৃণমূল কংগ্রেস তাকে পাঠিয়েছে। কই নন্দীগ্রামে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শওকত মোল্লাকে এখন অবজারভার করে পাঠাচ্ছে না? সাহস আছে মমতা ব্যানার্জি? কেন সেখানে পাঠালি তো জানে নাগপুর থেকে তোমাকে আটকে দেবে। এখানে নওশাদ সিদ্দিকী দলিত, আদিবাসী, মুসলমানদের হয়ে কথা বলতে, এটা মুসলিম ছেলে, এই যে সর্বধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ফলে এদের রাজনৈতিক কারবারিদের একটু ভাটা পড়ে যাচ্ছে, ফলে আমাকে ডিস্টার্ব করতে হবে। আপনার কথাই আমি বলি, আপনি বলছেন দুজনে এই শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম সমানভাবে দোষী, তাহলে একজনকে নিম পাতার লাড্ডু আর একজনকে মিহিদানার লাড্ডু দেওয়া হচ্ছে। এখন মিহিদানার লাড্ডু দিচ্ছে শওকত সাহেবকে, দুদিন পরে দেবে ওনাকে নিম পাতার লাড্ডু দেবে। কারণ একটা ছোট্ট ঘটনা বলে দিই, কদিন আগে আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসটিএফ কিছু কার্তুজ উদ্ধার করেছে। আমি যতটুকু জানি উদ্ধার হয়েছিল উত্তর 24 পরগনায়, আর মামলা হচ্ছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানায় এফআইআর হচ্ছে। এখানে একটু বুঝতে হবে, লাড্ডু নালে এই কিসের লাড্ডু বললে? নিম পাতার লাড্ডু। আর একটা কি বললে? মিহিদানার থেকে নিমের দিকে টান দিচ্ছে। একটা বিষয় যেটা দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সেদিন সম্মেলনে বললেন যে গাদ্দারদের ঠাঁই নেই, যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদের জায়গা হবে না। অথচ আমরা দেখলাম 2021 বিধানসভার আগে যারা দল ত্যাগ করে চলে গেছিল, সব্যসাচী দত্ত এবং রাজীব ব্যানার্জি সহ আরো অনেকে আছে, তারা ফিরে এসে তারা আবার নতুন কোর কমিটিতে জায়গা পেল। অথচ আরাবুল ইসলামকে গাদ্দার বলে তাকে দল থেকে বহিষ্কার করা। শোনেন, আমি একটা কথা বলি, এই দলের জন্য দলিত, আদিবাসী, মুসলমানদের অবদান এই দল মানবে না। আরাবুল ইসলামকে অস্বীকার করতে পারবেন না। আরো একজন আছে যারা দলটাকে প্রতিষ্ঠা করলো, যারা পিছিয়ে বর্গে, তারা আজকে জায়গা পাচ্ছে না। গাদ্দারদের ঠাঁই নেই বললেও গাদ্দারদেরকে সামনের সারিতে রাখে। আর পঞ্চায়েত নির্বাচনের সময় কি বলেছিল, যারা নির্দল থেকে দাঁড়াবে তাদেরকে দলে ফিরাবো না।
আর আমরা কি দেখলাম, নির্দল থেকে যারা জিতেছে, কাউন্সিলর থেকে পঞ্চায়েতের মেম্বার, তাদেরকে আবার দলের ঝান্ডা ধরিয়ে তৃণমূলের ঝান্ডা ধরে দলে নিচ্ছে। এদের কথার সাথে কাজের মিল নাই। শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুদের বিধায়ক, কথা বলেন না। হিন্দুদের হিতে পচে গেছে। ও জায়গা তৈরি করার জন্য হিন্দু হিন্দু করছে না, হিন্দু মানছে আর মুসলমান তো মানেই না শুভেন্দু অধিকারীকে। নাম নেবেন না, নাম নেওয়া মানে বাংলা রাজনীতি কুলুষিত করছে, বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে। আরে ভাই আমি আমার ভাঙনের বিধায়ক, আমাকে যে 2021-এ মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন, ভোট আমাকে না দিতে দেবে না বারণ করেছে, সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই, আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য, এই পরিষেবা দেওয়ার জন্য 1,21,000 টাকা দিচ্ছে, শুভেন্দুবাবুও পাচ্ছেন। তাহলে প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে তাকে পরিষেবা দিতে হবে। আর সর্বোপরি তার যে ডেজিগনেশন আছে, শুধু এমএলএ নয়, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার। সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি বিধানসভায় উত্থাপন করবেন, ওনাকে এইটা আমরা আশা করিনি। ওনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলনেতা হিসেবে ভালো, তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে কথা গলা ফাটিয়েছিল, যখন বীরভূমে বকটুয়ের হয়ে তিনি কথা গলা ফাটিয়েছিল, আমি একটা আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার অফ অপোজিশন পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দিনের শেষে দেখছি সেই সব রসুনের পেছনে এক জায়গায় এসে বেঁধে যাচ্ছে। কাল থেকে রোজা, ফলের দাম বৃদ্ধি হতে পারে কি? 10 তারিখে আবার বিধানসভা হবে, 10 তারিখে চিৎকার করবো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে, কারণ ভাঙড়ের হেভি সংখ্যক মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য। অলরেডি এর আগে বলে দিয়েছি, সম্ভবত এই মাসেরই 18-19 তারিখে একবার বলেছি, যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো।